অনুব্রত মণ্ডল কি একটা সিঙ্গেলড আউট কেস? এত ইস্যু, তোমার কি কখনো এই প্রশ্নটা তুমি করো যে বামেরা কি সত্যি পেনিট্রেট করতে পারছে? দ্বিতীয় স্থানে বামপন্থীরা উঠে এলে পরের ভোটে তৃণমূল হেরে যাবে, আমার কথা লিখে রাখো। মনে হয় 2026 যত এগিয়ে আসবে, যে সমস্যার কথা তুমি বলছো এটা তো কমার লক্ষণ নেই, ফলে এইটাই তো অন্তহীন পথে একটা চলতে থাকবে। তোমাদেরকেও বলতে হবে বিরোধী রাজনীতির পরিসর নেই, ধর্মীয় মেরুকরণ চলে এসছে সমাজে। আমার মনে হচ্ছে সলিউশনটা কোথায়? আমি এই প্রশ্নের উত্তরটা কি তোমার কাছে এই মুহূর্তে আছে? হ্যাঁ, এখন এই নিয়ে এখন অভিষেক ব্যানার্জি যাবতীয় পাপ ধুয়ে গেছে। এখন অভিষেক ব্যানার্জি রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হয়ে নেমে পড়েছে, তোমরা সেই নিয়ে সবাই বগল বাজাচ্ছে। তার মানে বিজেপি ইজ হিয়ার টু সাপ্লিমেন্ট তৃণমূল। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল, তবে রাজ্যের কোষাগারের অবস্থা যেখানে ভারে মা ভবানী, সেখানে দুর্গাপূজার অনুদান বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতা হাইকোর্টে হচ্ছে কেস, তবে কেসের উপরে ভরসা করে থাকছে একটা গোটা রাজ্যের সংগঠন, একটা রাজ্যের ভবিষ্যৎ। কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টি আমার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। দাদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অনেকদিন পর তোমার সঙ্গে কথা, তুমি এখন জাতীয় স্তরেও গেছো, শুভেচ্ছা। প্রথমেই দুর্গাপুজোয় অনুদান 500 কোটি টাকার অনুদান, কালকে যখন ইন্টারভিউ নিচ্ছি, কালকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা, আদালত অবমাননার সামনে পড়ে আছে রাজ্য। অবাক হও কি এতদিন বাদে আর এসব বিষয়গুলো দেখে? অবাক হই না, কারণ দেখো ক্লাবের রিচ অনেক বেশি। কে কটা সরকারি কর্মচারী ডিএ চাইছে কি যায় আসে? কি কটা স্কুল বন্ধ হয়ে গেল, ছেলেমেয়েরা লেখাপড়া করবে না, অন্য রাজ্যে কাজ করতে চলে যাবে, নাবালিকা বিবাহ বেড়ে যাবে, কি আসে যায়? স্কুলে যারা যায় তাদের তো ভোট নেই। ভোট যাদের আছে তাদের কাছে টাকা পাঠিয়ে তাদের মধ্যে একটা অংশকে মদ মাংসের জন্য ব্যবহার করা ইত্যাদি। খারাপ কি? এই আজকে তুমি আমি যেখানে বসে এই গল্প করছি, সুভাষ চক্রবর্তীর স্মরণে অনুষ্ঠান। তো সুভাষ চক্রবর্তী কিছু কম ক্লাব করেননি জীবনে, ক্লাবের কোনো কম উপকারও করেননি। ক্লাবের লোকেরা, বিভিন্ন ক্লাবের লোকেরা তার সাহায্য কম পেয়েছে এরকম দুর্নাম কেউ দিতে পারবে না। সুভাষ চক্রবর্তীদের কোনো দিন শুধু এই থোক টাকা দিয়ে দিলাম ক্লাবকে এবং তার উপরে ভর করে ভোট বৈতরণী পার করব, অ্যাজ ইফ ক্লাবকে টাকা দিলাম মানে কিনে নিলাম, উপভোক্তা, প্রজা বানিয়ে ফেলবো তাকে, এই জায়গায় নিয়ে চলে যাওয়া মানুষকে একেবারেই সমর্থনযোগ্য নয়। আমরা যদি কোনো দিন কোনোভাবে দায়িত্ব পেতাম, আমরা চেষ্টা করতাম ক্লাবগুলোর টাকা থাকুক, ক্লাবগুলো সাহায্য পাক, আরও দুটো জিম তৈরি হোক, দুটো বাড়তি খেলার মাঠ সংস্কার হোক, ছেলেমেয়েরা খেলাধুলা করুক, ক্লাবে সুস্থ সংস্কৃতি হোক, রবীন্দ্র নজরুল সন্ধ্যা হোক। তার সাথে আমরা এটা এনশিওর করার চেষ্টা করতাম সরকারি কর্মচারীরা যাতে ডিএটা পান, টিচারদের রিক্রুটমেন্টটা যাতে হয়, স্কুলগুলো যাতে বন্ধ না হয়, কলেজগুলোতে যাতে ছেলেমেয়েরা ভর্তি হয়, কলেজগুলো যেন ম্যাঙ্গোদের আস্তানা না তৈরি হয়। এইগুলো যদি সুনিশ্চিত না করে সামগ্রিক নাগরিক কি বলবো জীবনযাপনের মানকে ভোগে পাঠিয়ে দিয়ে ক্লাবকে টাকা দেওয়া আসলে জনগণকে প্রজা হিসেবে কিনে নেওয়ার কৌশল ছাড়া আর কিছু না। পাল্টা প্রশ্ন তো উঠতেই পারে, এত ইস্যু, দুর্নীতি, কলেজে এরকম ছাত্র সন্ত্রাস, এত ইস্যু, তোমার কি কখনো এই প্রশ্নটা তুমি করো যে বামেরা কি সত্যি পেনিট্রেট করতে পারছে? মানে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ অব্দি কি বামেরা পৌঁছাচ্ছে? না, দেখো আমি তোমায় একটা কথা বলি, তুমি এই যে প্রশ্নটা করলে, এই প্রশ্নটার মধ্যে আসলে তো এটা প্রশ্ন ছিল না, এটা আসলে একটা সমালোচনা ছিল। এই সমালোচনার মধ্যে প্রশ্ন ছিল এটা, ঠিক, মানে আমার আপত্তি নেই, আমি বলছি আমি এটা গঠনমূলকভাবে গ্রহণ করলাম। তোমরা সাংবাদিকরা যদি বলো যে বামেরা আরেকটু আক্রমণাত্মক হচ্ছে না কেন, তাহলে আমি এটা গ্রহণ করলাম। আমি আমার দলের মধ্যে বলবো আরেকটু আক্রমণাত্মক কীভাবে হওয়া যায় আলোচনা করব। তবে তুমি একটা জিনিস ভাবো শিবম, একজন জেলা সভাপতি যে প্রশাসনের কোনো পদে নেই, ভিডিও ক্যামেরা অন আছে, সাংবাদিকরা আছে, সবার সামনে সেই জেলা সভাপতি স্পর্ধা ফোন করে পুলিশকে বলছে অমুকে বিরোধী দল করে, ওকে গাঁজা কেস দিয়ে দে। দেখেছো তো এই পশ্চিমবঙ্গে পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে সেই নেতা বলছে পুলিশকে বোম মারুন। এই গত কয়েকদিন আগে টেলিফোনে পুলিশের সাথে কি কীর্তি করেছে। আমি বলছি অনুব্রত মণ্ডল কি একটা সিঙ্গেলড আউট কেস? অনুব্রত মণ্ডল একটা নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতির প্রতীক, যে সংস্কৃতি তৃণমূল তৈরি করেছে, যেখানে তারা স্পষ্ট সমাজবিরোধীদের এই বার্তা দিয়ে দিয়েছে যে তুমি যা খুশি করতে পারো, তুমি যদি আমার ছত্রছায়ায় থাকো। এই যে মনোজিৎ মিশ্র গত 10 বছরে
5টা আলাদা আলাদা থানায় 5টা আলাদা আলাদা ধরনের, তার মধ্যে জামিন অযোগ্য সব ধারা আছে, ওর নামে মামলা কেস রুজু হয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। এইটাও এই যে বিরোধী রাজনীতি করলে, বিরোধী মতের সাথে থাকলে, হয় তুমি শিশু নির্যাতন, নয় গাঁজা কেস, নয় অন্যান্য নন বেলেবল, তুমি সব ছেড়ে দাও। এই যে ধর্মঘটের দিন আমরা যাদবপুরে পথ অবরোধ করতে গেছিলাম, পথ অবরোধের অত্যন্ত পরিচিত ধরন হচ্ছে একটা কিছু জ্বালিয়ে দেয়, কুশপুতুল বা টায়ার ইত্যাদি জ্বালায়, সবাই জানে ধর্মঘটের দিন ধর্মঘটির এটা একটা ফর্ম অফ এক্সপ্রেশন প্রতিবাদের। ওই টায়ারটা জ্বালাতে গিয়ে পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তি হয়। কি কেস দিয়েছে জানো আমি সহ বাকিদের নামে? অ্যাটেম্পট টু মার্ডার। আমি বলছি আমি এটা সহ্য করে লড়ব। পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ থাকতেই পারে যারা এটার ফলে দুপা, যাদের আর 5টা পিছু টান আছে, পিছিয়ে যাচ্ছে। সুতরাং আমি তোমায় অনুরোধ করব, ওয়াইল তুমি এটা বলছো এবং এটার মধ্যে সমালোচনার উপাদান, গ্রহণ করার উপাদান থাকলে আমি গ্রহণও করছি যে বামপন্থীদের আরেকটু আক্রমণাত্মক হতে পারে বামপন্থীরা, কিন্তু এটাও তোমায় বলতে হবে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন এত দূর অগণতান্ত্রিক বিরোধী মতকে এতটা টুঁটি টিপে মারবো কোনো রকম, না হলে তুমি ভাবো না, না হলে একটা নেতা দাঁড়িয়ে বলছে যে এই পঞ্চায়েতটা বিরোধী শূন্য হলে 5 কোটি টাকা এসে দেবো, মঞ্চে দাঁড়িয়ে বলছে। কিন্তু দাদা আমরা ঝালদা পৌরসভাতেও দেখেছি কোর্টে কেস হয়েছে কংগ্রেস নেতাকে সরানোর জন্য। কিন্তু আমার মনে হয় 2026 যত এগিয়ে আসবে, যে সমস্যার কথা তুমি বলছো এটা তো কমার লক্ষণ নেই, ফলে এইটাই তো অন্তহীন পথে একটা চলতে থাকবে। তোমাদেরকেও বলতে হবে বিরোধী রাজনীতির পরিসর নেই, ধর্মীয় মেরুকরণ চলে এসছে সমাজে। আমার মনে হচ্ছে সলিউশনটা কোথায়? আমি এই প্রশ্নের উত্তরটা কি তোমার কাছে এই মুহূর্তে আছে? হ্যাঁ আছে, এর সলিউশন হচ্ছে পরিষ্কার, রুটি রুজির কথা। কেন রুটি রুজির কথা? যন্ত্রের মতো রুটি রুজির কথা বলছি তা নয়, এই অপশাসনকে হারাতে সব অংশের মানুষকে আসতে হবে। বিজেপির রাজনীতিতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ তো বটেই, হিন্দু সম্প্রদায়েরও একটা বড় অংশ বাদ বিজেপির রাজনীতি থেকে। এই যে বিজেপি গত 7 বছর 8 বছর ধরে বারবার একটা আলু ফাঁক, শশা ফাঁক, বেগুন ফাঁক বলে চলেছে, চিচিং ফাঁক হচ্ছে না, তার কারণ কি? বিজেপি সংখ্যায় আটকে যাচ্ছে। তো এখনও দিল্লির নেতাদের ইচ্ছে নেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল যাক, সে সেটিং অন্য আলোচনা। কিন্তু বিজেপিতে যে লোকটা চায় তৃণমূল সরকার চলে গিয়ে বিজেপি সরকার আসুক, সেই লোকটাও পারছে না, তার পাড়ায় পারছে না, তার ওয়ার্ডে পারছে না, তার বিধানসভায় পারছে না। তার কারণ বিজেপির পলিটিক্স 100% মানুষকে কেটার করে না। বিজেপি রাজনীতি করে জনগণের একটি খণ্ডাংশকে নিয়ে, সেই খণ্ডটিকে দিয়ে তৃণমূলকে হারানোটা দ্যাট ইজ নট এনাফ, সাফিসিয়েন্ট। তৃণমূলকে হারাতে পারবে, বরং মাঝখান থেকে কি হচ্ছে, বিজেপি যেই ওই হিন্দু 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 করছে, অমনি ওটা পছন্দ করে না হিন্দু মুসলমান নির্বিশেষে এমন সমস্ত মানুষ অনিচ্ছা থাকলেও বিজেপিটা যেন না আসে সেই ভয়ে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে। তৃণমূল দেখছে সুবিধা আমার, বিজেপি বিরোধী থাকলে আমার পোয়াবারও। কিন্তু দাদা ওই 2 কোটি ভোট, ওই 2 কোটি ভোট তো বিজেপি পেয়েছে, 2 কোটি 19 লক্ষ ভোট পেয়েছে। আমার এটাই প্রশ্ন থাকবে যে বামেরাও তো এই ভোটটা পেতে পারতো, যদি তৃণমূল বিরোধিতার জায়গাটা স্পষ্ট হয় তাহলে বামেরাই ভোট পেতে পারতো। এখান থেকে কি এই প্রশ্নটা ওঠে যে তোমাদের যুদ্ধটা, লড়াইটা কার সঙ্গে, এটা ডিসাইড করতে একটু কিছুটা হেজিটেট ফিল করতে, অন্তত রাজ্যের সাপেক্ষে? দেখো, তুমি যদি আমাকে বলো যে তুমি ইঁদুর মারা বিষ খেয়ে মরবে না আগুনে পুড়ে মরবে, আমি বলবো আমি বাঁচতে চাই। আমি ওই দুটোর মধ্যে আমাকে তুমি চয়েস ফেলে দিলে, তুমি যদি তারপরে আমায় জিজ্ঞাসা করো তোমার কিভাবে মরতে তুই চাও, সেই নিয়ে হেজিটেশন হচ্ছে, আমি ভাই তোমার প্রশ্নের সাথে আমি একমত নই। আমি বাঁচার জন্য নেমেছি। তাহলে পরিষ্কার কথা এটা বোঝো যে এই যা অত্যাচার সন্ত্রাস এর রাজত্ব হচ্ছে, বিজেপি তৃণমূল এই প্রশ্নে একসাথে মানুষের ক্ষতি করছে। এই তো এখন তুমি বলবে যে না এটা তাহলে কি তুমি এই সেটিং তত্ত্ব এই সবার কতদিন তোমরা বলবে? আচ্ছা, আমরা যখন প্রথম বলতাম তখন এই কথাটা বাজারে চলছিল, এই তো সিপিএম এটা বলতে হয় বলছে। তারপরে কোর্টের বিচারপতি বললেন, অমৃতা সিনহা বললেন যে কেন অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট নাম্বার জোগাড় করে আনতে পারছে না ইডি। তারপরে আরজি করের ঘটনার পরে বাংলার মানুষ তৃণমূল বিজেপিকে ভোট দেয়, এমন অধিকাংশ মানুষও এখন এই কথাটা বিশ্বাস করে যে যেভাবে সিবিআই আরজি করের কেসটা চেপে দিল তার মানে আসলে সেটিং আছে। শোনো, দুনিয়াতে 5 বছর 10 বছর 15 বছরের জন্য আমি সংখ্যালঘু হয়ে গেলাম মানে আমি সত্যকে ছেড়ে দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে নেব, তাহলে দুনিয়ায় একটা গ্যালিলিও তৈরি হতো না, একটা কোপার্নিকাস, একটা রামমোহন বিদ্যাসাগর তৈরি হতো না। রামমোহন যেদিন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়তে নেমেছিলেন, বিদ্যাসাগর যেদিন বিধবা বিবাহের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন,
তখনকার সোসাইটিতে তারা ধিক্কৃত, নিন্দিত হয়েছিলেন। আমি আমাদেরকে রামমোহন বিদ্যাসাগর বলছি না, আমি বোঝানোর জন্য বলছি তোমাকে যে তুমি যদি সত্যের পক্ষে দাঁড়াও, তোমার জাস্টিস ডিলেড হতে পারে কিন্তু ডিনাইড হবে না। তুমি যদি জাস্টিস ডিলেড হচ্ছে দেখে শর্টকাটের রুট নিয়ে ফেলো, তাহলে কি চাও? সিপিএম কালকে থেকে হিন্দু মুসলমান করতে নামুক? শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে সেই ভাষায় সিপিএম বলতে নামুক? এইটা চাইছো? ওটা আত্মহত্যার পথ হবে। কারণ শুভেন্দু অধিকারীও তৃণমূলের দুদিন আগে অবধি তৃণমূল করতো, তৃণমূলের সব চুরি ডাকাতির পার্টও। সিপিএম যদি কালকে শুভেন্দুর ভাষায় কথা বলে এবং এটাকে মান্যতা দেয় যে শুভেন্দুকে দিয়ে তৃণমূলকে সরানো যাবে, তার মানে যে লোকগুলোর চাকরি শুভেন্দু অধিকারী খেলো, আমি তার সাথে গদ্দারি করলাম। যেখানে যেখানে শুভেন্দু অধিকারী দুর্নীতি করলো, হলদিয়ায় পেট্রোল পাম্প থেকে শুরু করে ওই ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে যে লোকগুলোর ক্ষতি করলো, আমি তার সাথে গদ্দারি করলাম। সময়ের দাবি বলে তো একটা কথা আছে। অধীর চৌধুরী ভোটে হারার পর স্পষ্ট বললেন যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেন তাদের কাছে রাজনীতির একটু কঠিন হয়ে গেছে। ঠিক তোমার কি মনে হয় যে সময়ের দাবি মেনে স্পেসিফিক হওয়াটা কি এই মুহূর্তে ইম্পর্টেন্ট হবে? হ্যাঁ, স্পেসিফিক্যালি বলছি, বিজেপি পশ্চিমবঙ্গের জন্য ভয়ানক। বিজেপিকে কোনোভাবেই ভোট দেওয়া উচিত না, ক্ষমতায় আনা তো দূরের কথা। বিজেপি ভোট না পেলে, একটা ভোটে বিজেপি থার্ড হয়ে গেলে, বামপন্থীরা কংগ্রেসকে সাথে নিয়ে আরও সব মিলিয়ে যাই হোক, সেটা ভোটের সময় দেখা যাবে। দ্বিতীয় স্থানে বামপন্থীরা উঠে এলে পরের ভোটে তৃণমূল হেরে যাবে। আমার কথা লিখে রাখো। আমি বলছি, এটা অঙ্ক বোঝো, তুমি যথেষ্ট বুদ্ধিমান ছেলে, দীর্ঘদিন সাংবাদিকতা করছো। ভোটের অঙ্কে বিজেপির উত্থানটা তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। বিজেপি এই যে আরজি কর বলো, সাউথ ক্যালকাটা ল কলেজ বলো, 26,000 লোকের চাকরি চলে যাওয়া বলো, তৃণমূল তো পেঁচে পড়েছিল। বিজেপি বাংলাভাষী মানুষকে গোটা দেশে মারধর করে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিল। তৃণমূল এখন এই নিয়ে, এখন অভিষেক ব্যানার্জি যাবতীয় পাপ ধুয়ে গেছে। এখন অভিষেক ব্যানার্জি রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হয়ে নেমে পড়েছে। তোমরা সেই নিয়ে সবাই বগল বাজাচ্ছে। তার মানে বিজেপি ইজ হিয়ার টু সাপ্লিমেন্ট তৃণমূল। এবার এখান থেকে কোনো বিজেপি কর্মীর মনে ইচ্ছা থাকতে পারে যে আমি তৃণমূলকে তাড়াবো। তার ক্ষেত্রে আমার স্পষ্ট কথা হবে যে বিজেপিটা ছাড়ুন, সরাসরি আমাদের পার্টি তো ওইভাবে তো আসা যায় না। পাড়ায় এমন সংগঠন করুন, এমন অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজুন যার মাধ্যমে বিজেপিকে বাদ দিয়ে আপনি তৃণমূলের বিরোধিতা করতে পারবেন। দেখবেন আপনার বিরোধিতাটা অনেক সৎ হবে। এই মমতা ব্যানার্জি বাজপেয়ীর সরকারে ছিলেন একাধিকবার। এই আজকে বাংলাভাষীদের ওপর আক্রমণ বলে তৃণমূল লাফাচ্ছে। এই মমতা ব্যানার্জি পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশ হয়েছে, এদেরকে সব তাড়ানো দরকার, এই সব বলে তখন বামফ্রন্টের বিরুদ্ধে দরকার ছিল, আরএসএস শিখিয়ে দিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশের গল্প বাজারে ছেড়ে দাও। এই একই কথা তো মমতা ব্যানার্জি বলতেন আজ থেকে 20 বছর আগে। সুতরাং যারা এরকম লতায় পাতায় যাদের সম্পর্ক, তাদেরকে একটার বিরুদ্ধে, আমি ওই জন্য বললাম ইঁদুর মারা বিষ আর পুড়ে আগুনে পুড়ে মরা, এই দুটোর মধ্যে তুমি আমায় বেছে নিতে বলছো কেন? আমি বাঁচবো, বাঁচতে গেলে বাঁচার রাস্তাটা সুড়ঙ্গের মধ্যে থেকে আলোয় পৌঁছাতে গেলে যদি দুদিন দেরি হয়, আমি সেই দুদিন ধৈর্য ধরে অপেক্ষা করব। আমার কথাটা ধৈর্য ধরে মানুষকে বলার চেষ্টা করব। 100 দিনের কাজ, এসব তো বড় বড় কথা। একদম গরিব মানুষের রুটি রুজির প্রশ্নে এসো। বিজেপি টাকাটা আটকে রেখেছে, পারে না আটকে রাখতে। কোর্ট বলেছে তুমি 1 আগস্টের মধ্যে দাও, দিয়েছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস, বিজেপি আটকে ছিল ইন দ্য ফার্স্ট প্লেস কেন? তৃণমূল কংগ্রেস টাকা তছরূপ করেছে এই অভিযোগে। তৃণমূল কংগ্রেসের সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলে দিতে পারতো যে আমি টাকা চুরি করিনি। তৃণমূল করেছে? এই শ্বেতপত্র প্রকাশ করেনি। তার মানে আলটিমেটলি তোমার কথা অনুযায়ী তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বা বিজেপির বিরুদ্ধে তৃণমূল, এই লড়াইতে আসলে কি হলো? বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা লাটে উঠে গেল। শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলেছেন মহাজোট তৈরি করতে হবে 2026-এর আগে। তোমাদের স্ট্র্যাটেজি কি রেডি? মানে তোমরা কি মহাজোট করে তৃণমূলকে সরানোর কথা ভাবছো? আমি শ্রমিক ভট্টাচার্য কী সব তাজিয়া বেরোবে আর দুর্গাপুজোর ভাসান বেরোবে একই দিনে, এইসব বলছিলেন। আমার দেখে শুনে খুব ভালো লাগছিল। বামফ্রন্ট সরকারের সময় এগুলো হতো। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের দিন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেখে আমার ভালো লেগেছে। শ্রমিকবাবু দীর্ঘদিনের আরএসএসের লোক, আমার তাকে নিয়ে কিছু বলার নেই। শ্রমিক ভট্টাচার্যের কথা শুনে বিজেপি সমর্থকরা সিপিএমকে আসতে তো পারবেন না ওইভাবে, দলে দলে ভোট দিন, এইটা আমার আবেদন থাকবে। 2026-এ প্রার্থী, তোমাদের প্রার্থী তালিকা রেডি, যাদবপুরে দাঁড়াচ্ছ আবার? আমি একটা ক্লিপিংস দেখো, বইমেলায় সৃজন যখন লোকসভা ক্যান্ডিডেট হয়নি তার 7 মাস আমি বলেছিলাম প্রার্থী তালিকায় সৃজন ভট্টাচার্য আছে, সৃজন দাঁড়াচ্ছে সম্ভবত যাদবপুরেই। বিধানসভা ভোটেও কি যাদবপুরে 2026 থেকে লড়ছো? তুমি তো আমাকেও চেনো, আমার পার্টিকেও চেনো, এর উত্তর তোমায় সেলিমদা দেবেন। আমাকে পার্টি যখন যে কাজ দেবে, এখন থেকে এই প্ল্যানিংটা করে ঝাঁপিয়ে পড়া উচিত।
আমার মনে হয় আমি রাজনীতি করতে এসেছি, সমাজ পাল্টানোর রাজনীতি করতে এসেছি, বিপ্লবী রাজনীতি করতে এসেছি, সিপিআইএম এর সাথে যুক্ত হয়েছি। সিপিআইএম আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যখন যে দায়িত্ব দেবে আমি করব। আমি ভোটে দাঁড়ালেও করব, ভোটে না দাঁড়ালেও সিপিআইএমকে জেতানোর জন্য শেষ রক্তবিন্দু অবধি চেষ্টা করব। চেষ্টা করছে বামেরা, এটা তো বাস্তব, কিন্তু পেনিট্রেটটা করতে পারছে না। কেন পারছে না, কিভাবে করা সম্ভব? সমালোচনার ঊর্ধ্বে উঠে আজ অনেক প্রশ্নের উত্তর দিলেন সৃজন ভট্টাচার্য। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সৃজনদা, ধন্যবাদ আপনাদেরও।